লাইগ্যান্ড আমরা দুইভাবে প্রিপেয়ার করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইগ্যান্ড দিয়ে আমরা ডকিং করতে পারি, আর একটা হচ্ছে মাল্টিপল লাইগ্যান্ড দিয়েও ডকিং করতে পারি, যেটাকে ব্যাচ ডকিং বলা হয়। তো সিঙ্গেল লাইগ্যান্ড ডকিংয়ের ক্ষেত্রে স্টেপ এক ধরনের, মাল্টিপল লাইগ্যান্ড ডকিংয়ের ক্ষেত্রে স্টেপ আর এক ধরনের। তো আমরা যখন হচ্ছে হ্যান্ডস অন সেশন দেখাবো তখন ইনশাল্লাহ এটা কভার করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে ডার্ক লাইটনেস অ্যান্ড ভার্চুয়াল স্ক্রিনিং। এটা আমি অলরেডি বলেছি যে লিপিনস্কি রুল অফ 5 ইউজ করে মোটামুটি আমরা ভার্চুয়াল স্ক্রিনিং করতে পারি। তো এখানে আছে 4টা প্যারামিটার আছে। লিপিনস্কি রুল অফ 5 বলা হয়েছে এই কারণে যে 4টা প্যারামিটারই হচ্ছে পাসের গুণিতক আকারে আর কি। তো প্রথমে যেটা বলছে, লিপিনস্কি ইনি একজন সায়েন্টিস্ট এবং উনি একটা মতবাদ দিছে, থিওরি, এটাকে লিপিনস্কি রুল অফ 5 বলা হয়। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি কোনো একটা কম্পাউন্ড বা লাইগ্যান্ড মিট করে তখন আমরা তাকে বলি যে ওই কম্পাউন্ডটা হচ্ছে ড্রাগেবল, মানে ড্রাগ হিসেবে সে ইউজ করা যাবে। নাম্বার 1 বলা হয়েছে যে হাইড্রোজেন বন্ড ডোনার শুড বি লেস দ্যান আর ইকুয়াল 5। যেমন একটা কম্পাউন্ডের হাইড্রোজেন বন্ড পাসের কম বা সমান হলে পরে হাইড্রোজেন বন্ড ডোনার অ্যাটম যেগুলো থাকবে পাসের কম বা সমান হলে পরে ওটা লিপিনস্কি রুল ফলো করবে এবং তখন ওটা ড্রাগ হিসেবে ইউজ করা যাবে। এরপর 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মলিকুলার ওয়েট, সেটা হচ্ছে 500 ডালটনের কম অথবা সমান হতে হবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে লগ পি ভ্যালু, সেটা হচ্ছে পাসের কম বা সমান হলে পরে আমরা ওটাকে ড্রাগ হিসেবে ইউজ করতে পারবো। এবং 4th যে ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, সেটা 10-এর কম বা সমান হলে আমরা হচ্ছে ওটাকে ড্রাগ হিসেবে ইউজ করতে পারবো। তো এই 4টা রুলস বা ক্রাইটেরিয়া যাই বলি, এটা মিলায় হচ্ছে লিপিনস্কি, উনি একজন সায়েন্টিস্ট, উনি এই থিওরিটা দিছে। এবং এই ক্রাইটেরিয়াগুলো যে কম্পাউন্ড লগ লগ পি ভ্যালুটা কি একটু একটু যদি এক্সপ্লেইন করতে, লগ পি ভ্যালু। ভাই, লগ পি ভ্যালুটা হচ্ছে এটা আপনার হাইড্রোফিলিসিটি, একটা ড্রাগের যে হাইড্রোফিলিসিটি সেটা হচ্ছে আপনার মেজার করে বেসিক্যালি। তো এটা নিয়ে মানে আমরা কি যে আমরা জি যে ভাই, হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক কিনা, সেটার কোনো প্যারামিটার? জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। তো এটা হচ্ছে আপনার লগ পি, বেসিক্যালি লগ পি সমান লেখা যায় সলিবিলিটি ইন অক্টানল ডিভাইডেড সলিবিলিটি ইন অ্যাকোয়াস। মানে আপনার অক্টানল বলতে এটা হচ্ছে যে অর্গানিক যে ফেসটা বা অর্গানিক লেয়ারটা, সেই অর্গানিক লেয়ারে এর আপনার সলিবিলিটি ভাগ হচ্ছে অ্যাকোয়াস যে লেয়ারটা, সেই অ্যাকোয়াস লেয়ারে একটা কম্পাউন্ডের সলিবিলিটি। এখন এটার লিমিট হইতে হবে যে পাসের নিচে বা পাসের সমান, তাহলে পরে এটাকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারবো। তো এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের এই ওয়ার্ক ফ্লোতে, সেটা হচ্ছে মলিকুলার ডকিং স্টাডি। এই মলিকুলার ডকিং স্টাডি এখানে আমরা দেখাইছি 2 ধরনের হইতে পারে, একটা আছে ব্লাইন্ড ডকিং আর একটা আছে সাইট স্পেসিফিক ডকিং। তো ব্লাইন্ড ডকিংটা হচ্ছে যখন আমাদের যে রিসেপ্টর প্রোটিন বা টার্গেট প্রোটিন, সেটার অ্যাক্টিভ সাইটটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো না বা জানা থাকবে না, ইন দ্যাট কেস আমাদের যে লাইগ্যান্ডটা ডকিংয়ের সময় হচ্ছে সে পুরো প্রোটিনটাকে যে অ্যাক্টিভ সাইট আছে সেটা খোঁজার ট্রাই করবে এবং যেখানে সে অ্যাফোর্ডেবল অ্যাক্টিভ সাইট রেসিডিউ পাবে সেখানে বাইন্ড করবে। এইটা হচ্ছে ব্লাইন্ড ডকিং। মানে হচ্ছে আমরা এখানে যে আমাদের টার্গেট প্রোটিন সেখানকার অ্যাক্টিভ সাইটের রেসিডিউটাকে আমরা মানে স্পেসিফাই করে দিব না, এটা হচ্ছে ব্লাইন্ড ডকিং। আর সাইট স্পেসিফিক ডকিংটা হচ্ছে এখানে ব্লাইন্ড ডকিংয়ের জাস্ট অপোজিট। মানে এখানে আমরা প্রোটিনের, আমাদের টার্গেট প্রোটিনের যে অ্যাক্টিভ সাইট রেসিডিউ আছে সেটা আমরা হাইলাইট করে দিব এবং আমাদের টার্গেট কম্পাউন্ডগুলো ওই জায়গাতেই স্পেসিফিকভাবে বাইন্ড করবে। এটাকে বলা হয় সাইট স্পেসিফিক ডকিং বা অ্যাক্টিভ সাইট প্রেডিক্টেড ডকিং। তো ব্লাইন্ড ডকিংও 2 ধরনের হতে পারে, সাইট স্পেসিফিক ডকিংও 2 ধরনের হতে পারে। মানে আমরা সিঙ্গেল কম্পাউন্ড দিয়ে ডকিং করতে পারি, আবার একটা লাইব্রেরি অফ কম্পাউন্ড যেটাকে ব্যাচ ডকিং বলা হয় সেটাও করতে পারি। তো এটা কীভাবে করা হয়, কেন করা হয়, এই জিনিসগুলো আমরা হ্যান্ডস অন সেশনে ইনশাল্লাহ দেখাবো। এরপর হচ্ছে অ্যাডমিট অ্যানালাইসিস, যেটা নিয়ে অলরেডি আমি কথা বলছি যে আমাদের যে লিড কম্পাউন্ডগুলো, সেই লিড কম্পাউন্ডগুলো আসলে সেটার অ্যাবজর্পশন প্যারামিটার কীরকম হবে, ডিস্ট্রিবিউশন প্রোফাইল কীরকম হবে, মেটাবলিজম প্রোফাইল কীরকম হবে, তারপর এক্সক্রিয়েশন কীরকম হবে, টক্সিসিটি প্রোফাইল কীরকম হবে, এই জিনিসগুলো মিলায় হচ্ছে আমরা প্রেডিক্ট করে বলতে পারি যে এই ড্রাগটা আসলে ড্রাগেবল কিনা, মানে ড্রাগ হিসেবে ইউজ করা যাবে কিনা। তো এটা আমরা যখন সরাসরি হ্যান্ডস অন দেখাবো তখন আমরা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি অ্যানালাইসিস, যাকে সংক্ষেপে বলা হয় ডিএফটি। এটা কোয়ান্টাম কম্পিউটেশনাল কেমিস্ট্রির একটা পার্ট আর কি। তো এটার সাহায্যে বেসিক্যালি আমরা 2টা কাজ করি। একটা হচ্ছে যে একটা কম্পাউন্ড, যে সিলেক্টেড কম্পাউন্ডগুলো আছে, আমরা এদের স্ট্রাকচারটাকে আমরা অপটিমাইজ করি। অপটিমাইজ করে এর যে ইলেকট্রনিক প্রপার্টিগুলো আছে, এই যে ডান দিকে আমরা দেখাইছি ডিএফটি ডিরাইভ রিসেপ্টর। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়।
আচ্ছা, তো আপনারা রেসপন্স করবেন, কোনো স্টেপে যদি না বোঝেন রেসপন্স করবেন। তবে আপাতত আমরা জাস্ট ওয়ার্ক ফ্লোটা দেখাচ্ছি, এরপর আমরা যখন প্রতিটার হ্যান্ডস অন সেশন দেখাবো তখন হচ্ছে বিস্তারিত বলা হবে। তো এই যে ডান দিকে হচ্ছে আমরা এই ডেনসিটি ফাংশনাল থিওরি ব্যবহার করে কোন প্যারামিটারগুলো ক্যালকুলেট করতে পারি সেটা দেখানো হয়েছে। আর এটা কিভাবে করতে পারি আমরা এটা হ্যান্ডস অন সেশনে ইনশাল্লাহ দেখাবো। যেমন প্রথমটা যদি বলি যে হোমো, এখানে হোমো বলতে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল বোঝানো হয়েছে, লুমো বলতে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তারপর এই দুটার মধ্যে যে এনার্জি গ্যাপ সেটাকে ডেল্টা ই গ্যাপ বলা হয়েছে, তারপর কেমিক্যাল পটেনশিয়াল, ইলেকট্রোনেগেটিভিটি, হার্ডনেস, সফটনেস, মানে অ্যাজ লাইক অ্যাজ যেমন ড্রাগের আমরা হার্ডনেস সফটনেস এগুলো চেক করি না, সেরকম হচ্ছে এই প্যারামিটারগুলো আমরা এই ডেনসিটি ফাংশনাল থিওরির মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি, কম্পিউটারের মাধ্যমে প্রেডিক্ট করতে পারি। এরপর হচ্ছে মলিকুলার ডাইনামিক সিমুলেশন। এটা তো অলরেডি বলছি যে আমরা যে লাইগ্যান্ড ডিজাইন করলাম আমাদের টার্গেট রিসেপ্টরের এগেনস্টে, তো সেটা আসলে আমাদের বডিতে যে আলটিমেটলি কাজ করবে কি না, মানে সেই ট্যাবলেটটার ডিজলিউশন প্রোফাইল বা অ্যাবজর্পশন প্রোফাইল বা স্টেবিলিটি প্রোফাইল, এই প্রোফাইলগুলো কীরকম হবে সেটা আমরা আসলে কম্পিউটারের মাধ্যমে জাস্ট প্রেডিক্ট করব, একটা পিরিয়ড অফ টাইম দিয়ে আমরা প্রেডিক্ট করবো, সেটা অবশ্যই ন্যানো সেকেন্ডে। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলাদা ক্লাসই আছে, সেখানে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে আমি একটু সামারাইজ করছি যে এই মলিকুলার ডাইনামিক সিমুলেশন প্ল্যাটফর্ম মোটামুটি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে উইন্ডো বেসড, মানে আপনাদের যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে তারা হচ্ছে সারা ব্যবহার করতে পারবেন, এটা একটা আপনার টুলস। তো এটার সুবিধা হচ্ছে এটা করতে কোনো কোডিং এক্সপিরিয়েন্স লাগে না, মানে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, কোডিং ছাড়াই এটা করা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে যে এটা আপনার প্রিমিয়াম একটা সফটওয়্যার, এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। দেন হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম যারা ইউজ করেন তারা সিমুলেশন করতে পারবেন গ্রোম্যাক্স ইউজ করে। এটারও সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। এটার সুবিধা হচ্ছে যে গ্রোম্যাক্স সম্পূর্ণরূপে ফ্রি, এবং অসুবিধা হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি না, দ্যাট মিনস এটা করতে গেলে আপনার কোডিং এক্সপিরিয়েন্স লাগবে এবং লিনাক্স কমান্ড লাইনে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনলাইন সার্ভারের মাধ্যমেও এমডি সিমুলেশন অ্যানালাইসিস করতে পারি, যেমন নিচে কিছু সফটওয়্যার সার্ভারের নাম দেওয়া হয়েছে, আই মডস, তারপর ওপিএলএস, এমডি সিমুলেশন, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। তবে মোস্ট অফ দ্য কেজে অ্যাকিউরেসির কথা যদি চিন্তা করি তাহলে ইয়াসারা এবং গ্রোম্যাক্স, এখানে অ্যাকিউরেসির বিষয়টা এখানে মেইনলি না, মেইন বিষয় হচ্ছে যে আপনার এটা উইন্ডোজ সিস্টেমে কাজ করে, এটা হচ্ছে আপনার লিনাক্স সিস্টেমে কাজ করে। তো বেসিক্যালি আমরা আমাদের যে 7টা ক্লাসে যে জিনিসটাতে ফোকাস দিব সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট, রিয়েল লাইফ প্রজেক্ট হচ্ছে, মানে স্টেপ টু স্টেপ আমরা রিপ্রডিউস করে দেখাবো। তো এখানে আমরা একটা প্রজেক্টের টাইটেল রাখছি যে আইডেন্টিফিকেশন অফ পটেনশিয়াল প্রোজেস্টেরন রিসেপ্টর ইনহিবিটর ফর ব্রেস্ট ক্যান্সার থ্রু ইন্টিগ্রেটেড মলিকুলার ডকিং, ডিএফটি, দ্যাট মিনস ডেন্সিটি ফাংশনাল থিওরি অ্যান্ড মলিকুলার ডাইনামিক সিমুলেশন। তো এখানে আমাদের টার্গেট ডিজিজ হিসেবে নেওয়া হয়েছে ব্রেস্ট ক্যান্সার এবং টার্গেট প্রোটিন হিসেবে নেওয়া হয়েছে পিআর, দ্যাট মিনস প্রোজেস্টেরন রিসেপ্টর, যার পিডিবি আইডি আমরা এখানে দিয়েছি। বেসিক্যালি এই পিডিবি আইডি আমরা কীভাবে সিলেক্ট করছি তার প্যারামিটারগুলো দেখাই দিব। দেন লাইগ্যান্ড সিলেকশন, আমরা এখানে মোটামুটি 3টা অ্যান্টি ব্রেস্ট ক্যান্সার প্লান্ট এখানে দিয়েছি, সেটা কীভাবে লিটারেচার স্টাডি করে নিতে হয় সেটা আমরা দেখাবো। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই আমরা একটা সিলেবাস শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা সিলেবাস দিছিলাম, সিলেবাসটা আপনাদের কাছে আছে কিনা, থাকলে কাইন্ডলি একটু ওপেন করবেন। সবাই কি সিলেবাসটা খুঁজে পাইছেন আপনারা? জি ভাই। আচ্ছা, তো আপনারা আপনাদের যাদের আশেপাশে খাতা কলম আছে আপনারা একটু খাতা কলম রেডি রাখবেন, কোনো ইম্পর্টেন্ট জিনিস যদি নোট করতে হয় তাহলে আমরা বলে দিব, কাইন্ডলি একটু নোট করবেন। তা আমি যেটা বলছিলাম যে আপনাদের যাদের আশেপাশে খাতা কলম আছে তারা একটু খাতা কলমটা সাথে রাখবেন। আচ্ছা, আমরা যে সিলেবাসটা দিছিলাম সেখানে হচ্ছে সবার ফার্স্টে যেটা ছিল ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স, তো সেটা আমরা মোটামুটি কাভার করার ট্রাই করছি যতটুকু পারছি। এরপর পাবলিকেশন রেডি ক্যাড ওয়ার্ক ফ্লো, এইটা মূলত আমরা এতক্ষণ দেখাইলাম। সেখানে আমরা সর্বশেষে যেটা দেখাইলাম যে একটা রিয়েল লাইফ প্রজেক্ট আমরা রিপ্রডিউস করে দেখাবো। তো এই জন্য সবার প্রথম আমাদের এখানে দেওয়া আছে যে টার্গেট আইডেন্টিফিকেশন অ্যান্ড থেরাপিউটিক প্রোটিন সিলেকশন, আমাদের যে সিলেবাসটা সেটাতে আছে। তো সর্বপ্রথম আমরা দেখাবো যে আমাদের যে টার্গেট রিসেপ্টরটা আছে সেটা আমরা তার এগেনস্টে যে পিডিবি আইডিটা সিলেক্ট করতে হবে সেটা আসলে কীভাবে সিলেক্ট করতে হবে এবং ক্রাইটেরিয়াগুলো কী হবে। তো এর জন্য যে টুলস সার্ভারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আরসিএসবি পিডিবি।
যাদের ল্যাপটপ এবং নেট কানেকশন আছে তারা একটু আমার সাথে সাথে লেখা ট্রাই করেন। তো এইদিকে হচ্ছে মোটামুটি প্রজেস্ট্রন আমরা সার্চ করার পর প্রজেস্ট্রন রিসেপ্টরের 20টা স্ট্রাকচার আসছে, এখান থেকে আমাদেরকে বেস্ট যেটা সেটা সিলেক্ট করতে হবে। তো এই যে ডান দিকে বাম দিকে দেখেন এখানে লেখা আছে যে রিফাইনমেন্টস। তো এখানে আছে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে শর্ট আউট করতে পারবো আর কি। তো এখানে স্ট্রাকচার ডিটারমিনেশন মেথোডোলজি আমরা অবশ্যই এক্সপেরিমেন্টালটা ফলো করব। তো দেখা যাচ্ছে মোটামুটি 20টা স্ট্রাকচারই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল। এরপর হচ্ছে সায়েন্টিফিক নেম অফ দ্য সোর্স অর্গানিজম। সোর্স অর্গানিজম মোটামুটি অবশ্যই আমরা যদি হিউম্যান নিয়ে কাজ করি, হিউম্যানের এগেনস্টে ড্রাগ ডিজাইন করি, তাহলে আমাদেরকে হোমোসেপিয়েন্স এটা সিলেক্ট করতে হবে। এরপর ট্যাক্সোনমি ক্লাস, আমরা হোমোসেপিয়েন্স নিয়ে কাজ করলে অবশ্যই ইউক্যারিওটিক এটা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। তো এটা আমরা মোটামুটি চেষ্টা করব এক্স রে ডিফ্রাকশনের মাধ্যমে কম্পাউন্ড ডিটারমিন করা হয়েছে, স্ট্রাকচার ডিটারমিন করা হয়েছে, এই মেথডটা আমরা প্রায়োরিটি দিব। এরপর যদি সামহাও এক্স রে ডিফ্রাকশনের মাধ্যমে স্ট্রাকচার পাওয়া না যায়, তাহলে আরও কিছু মেথড আছে, এনএমআর আছে বা আরও কিছু মেথড আছে, সেগুলো দিয়ে ওই স্ট্রাকচারগুলো আমরা ট্রাই করব। কিছু কিছু কেসে দেখা যায় যে আনএস্টাবলিশড কিছু প্রোটিন আছে যাদের কোনো রিসেপ্টর বা পিডিবি আইডি পাওয়া যাচ্ছে না। ইন দ্যাট কেস যেটা আমরা করি সেটা হচ্ছে হোমোলজি মডেলিং। তো আজকে যেহেতু সেশন অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য এটা আমরা আগামী দিনে দেখাবো, ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখাবো যে হোমোলজি মডেলিংয়ের মাধ্যমে আমরা কীভাবে একটা আননোন প্রোটিনের মানে স্ট্রাকচার আছে 3D স্ট্রাকচার প্রেডিক্ট করে মলিকুলার ডকিং স্টাডি করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে 20টা স্ট্রাকচারই মোটামুটি এক্স রে ডিফ্রাকশনের মাধ্যমে পাওয়া গেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পলিমার এন্টাইটিটি টাইপ। তো আমরা এটা প্রোটিন সিলেক্ট করব। এরপর আসি যে রিফাইনমেন্ট রিজলিউশনের এখানে ইউনিট দেওয়া আছে অ্যাংস্ট্রমে। তো ডকিং ভালো হওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া সেটা হলো রেজলিউশন। মোটামুটি রেজলিউশন যত কম হয় সেই স্ট্রাকচারটা দিয়ে ডকিং করলে ডকিংয়ের অ্যাকুরেসি তত ভালো হবে। এর কারণ হচ্ছে রেজলিউশন যত কম হবে তত হচ্ছে ওই প্রোটিনের যে অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলো তো কম্বাইন হয়ে আপনার অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ হয়ে প্রোটিনটা তৈরি হয়েছে। তো রেজলিউশন যত কম হবে ওই অ্যাটমগুলার মানে অ্যামাইনো অ্যাসিড যে অ্যাটম দিয়ে তৈরি সেই অ্যাটমগুলার যে পজিশনটা তত ক্লিয়ারলি মানে রিফাইন্ড করা যাবে, যার ফলে ডকিং স্কোরটা ভালো দেবে। তো আমরা মোটামুটি এখানে সিলেক্ট করব প্রথমে 1 থেকে 1.5, তারপর যদি দেখা যাচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন না পাই, পিডিআইডি না পাই, তাহলে আরও একটু 1.5 থেকে 2, মোটামুটি 1 থেকে 3-এর মধ্যে আমরা ট্রাই করবো। 1 থেকে 3-এর মধ্যে যদি না পাই, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের একটু বেশি রেজলিউশন দিলে কোনো সমস্যা নাই। বাট আমাদেরকে ট্রাই করতে হবে মোটামুটি 1 থেকে 2 বা 2.5-এর মধ্যে, বা সর্বোচ্চ যদি হয় তাহলে 3। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 পর্যন্ত জাস্ট 2টা পিডিআইডি এখানে আছে। এই যে 1 থেকে 2 পর্যন্ত, এই যে ব্র্যাকেট দিয়ে 2, আর 1.5 থেকে 2 রেজুলেশন এরকম প্রোটিন আইডি আছে, পিডিবি আইডি আছে 7টা, এবং 2 থেকে 2.5 পর্যন্ত আছে 8টা, এবং 2.5 থেকে 3 পর্যন্ত আছে 3টা। তো আমরা যদি এটা দেখি তাহলে এখানে মোটামুটি যে এটা একটা পিডিবি আইডি এবং এটা একটা পিডিবি আইডি। হ্যাঁ রোহল, দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। জি ভাই, রেজলিউশনের সিগনিফিকেন্সটা যদি একটু বলতে আর কি, রেজলিউশন কি, তার সিগনিফিকেন্স কি, আর এটা তো ভ্যালু বললা যে 1 থেকে 2.5 এর মধ্যে যদি থাকে তাহলে ভালো। জি ভাই, এটা আরেকটু এক্সপ্লেন করো। জি ভাই, রেজুলেশনের বিষয়টা হচ্ছে ভাই এখানে প্রোটিনের যে স্ট্রাকচারটা 3D স্ট্রাকচারটা ওরা ডিটারমিন করছে। তো এখানে ওরা রেজুলেশনটা যত কম, ওই প্রোটিনের স্ট্রাকচারটা ওরা যে প্রেডিক্ট করছে, যে স্ট্রাকচারটা আমরা প্রেডিক্ট করলাম বা ডিটারমিন করলাম, এখানে রেজুলেশন যত কম হবে তার মানে ওই স্ট্রাকচারটার অ্যাকিউরেসি তত ভালো। এটা একটা ক্রাইটেরিয়া প্রোটিনের যে 3D স্ট্রাকচার বা পিডিবি আইডি, সেটার একটা ক্রাইটেরিয়া আছে যে রেজুলেশন যত কম হবে এটা মিন করে যে ওই প্রোটিনটা মানে ওরা যে স্ট্রাকচারটা প্রেডিক্ট করছে তার অ্যাকিউরেসি আছে তত ভালো। এবং অ্যাকিউরেসি যত ভালো হবে, আমরা যে ডকিং করব সেখানে আমাদের রিসেপ্টরের এগেনস্টে তো লাইগ্যান্ডটা ডকিং করতে হবে। তো ওই ডকিংটা হচ্ছে মানে রেজুলেশন যত কম হবে, আমাদের যে প্রোটিন গঠিত হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, সেই অ্যামাইনো অ্যাসিড কিছু অ্যাটম দিয়ে গঠিত হয়। তো ওই অ্যাটমগুলোর যে পজিশন প্রোটিনে সেটা হচ্ছে তত বেশি অ্যাকিউরেট, যত রেজুলেশন কম মানে অ্যাকিউরেসি তত বেশি। তাহলে এই অ্যাকুরেসি জি ভাই, প্রোটিনটা তত স্টেবল,
অথবা মানে অ্যামাইনো অ্যাসিড গুলা মানে সুসজ্জিতভাবে মানে জি ই ভাই, করা কি জি বলে ভাই, জি ভাই, অর্গানাইজ। জি ভাই, মানে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যাটমগুলো এটা তত মানে সুসজ্জিত হয়ে আছে এরকম মিন করে। তাহলে আমি যে আমার যে লাইগ্যান্ডটা ওখানে ডকিং করবে বা অ্যাক্টিভ সাইটে যে ডকিং করবে, এটা হচ্ছে তত সহজে পজিশনটা খুঁজে পাবে। এবং আলটিমেটলি আমাদের ডকিংয়ের যে রেজাল্ট তৈরি করবো সেই রেজাল্টে আমরা স্ট্রাকচার তৈরি করে দেখাবো পরবর্তীতে যে এখানে কোন বন্ডিংয়ের মাধ্যমে হচ্ছে এই ডকিং মানে এই লাইগ্যান্ডটা প্রোটিনের সঙ্গে কোন বন্ডিংয়ের মাধ্যমে হচ্ছে এখানে লেগে আছে। তো এখন ওই যে ওখানে প্যারামিটারগুলো এরকম থাকে যে হাইড্রোফোবিক বন্ডিং বা ভ্যান্ডারওয়ালস বন্ডিং, এই জিনিসগুলো থাকে। এখন ওই বন্ডিংগুলো ক্যালকুলেট করতে গেলে হচ্ছে আপনার এই টুলসটাকে ওই প্রোটিনের যে আপনার অ্যাটমগুলো আছে মানে অ্যামাইনো অ্যাসিড রেসিপির যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোর অ্যালাইনমেন্ট যদি ঠিক হয় তাহলে ও সহজে প্রেডিক্ট করতে পারবে। আর এই ঠিক হওয়া না হওয়া মানে অ্যাকিউরেসিটা ডিপেন্ড করতেছে রেজুলেশনের উপর। রেজুলেশন যত কম তার মানে ওই স্ট্রাকচারটা তত ভালো সুন্দরভাবে ওরা প্রেডিক্ট করতে পারছে। ভাই আপেল ভাই বুঝতে সেক্ষেত্রে পারছেন? রেজলিউশন যদি জি হ্যাঁ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ জি, সো মাচ। জি ভাই। রেজলিউশন যদি 0.5 থেকে 1 হয় সেটা কি আবার বেশি মানে কম হয়ে যাবে? মানে 0.5 0.1 থেকে থেকে ভাই 1। কম হলে সমস্যা নাই ভাই, যত কম হবে তার মানে ওটা ভাই তত ভালো। আচ্ছা আচ্ছা। না আমি ওই একটা হিউম্যান রেস্টুরেন্টে সার্চ দিলাম, তো জি আমার ভাই, এখানে 0.5 থেকে 1ও দেখাচ্ছে। তার মানে কম থাকলে সেটাও জি করা যাবে জি আর ভাই, কি। জি ভাই, জি ভাই। তো এরপর হচ্ছে হ্যাঁ এখানে রিলিজ ডেট দেখা যাবে এই যে নিচে রিফাইনমেন্ট রেজলিউশনের পর হচ্ছে রিলিজ ডেট মানে এই স্ট্রাকচারটা এটা যে প্রেডিক্ট করছে সেটা কত সালে পাবলিশ করছে বা কত সালে এটা রিলিজ হয়েছে। এরপর আর তেমন কিছু নাই। তো আমরা হচ্ছে দেখলাম যে সবচেয়ে কম রেজলিউশনের মধ্যে এই দুইটা স্ট্রাকচার পাওয়া গেছে। এখন মানে প্রথম কাজ হচ্ছে তাহলে যাদের খাতা খাতা কলম যাদের হাতে আছে তারা লিখে নিতে পারেন যে প্রথম মানে পিডিবি আইডি প্রোটিনের পিডিবি আইডি সিলেক্ট করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দেখতে হবে ক্রাইটেরিয়া নাম্বার 1 হচ্ছে রেজলিউশন। এবং রেজলিউশন যত কম হবে সেই স্ট্রাকচার তত বেশি ভালো। আর মোটামুটি 1 থেকে 2.5 বা 3 পর্যন্ত রেজলিউশন হলে সেটা আমরা নিতে পারি। এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। এবার নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে পিডিবিটা সিলেক্ট করতেছি ওই পিডিবিতে হচ্ছে কোনো নেটিভ কোক্রিস্টালাইজ লাইগ্যান্ড অলরেডি বাইন্ড অবস্থায় আছে কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। তো আমি যে প্রথম পয়েন্টটা বলছি এটা আশা করি সবাই বুঝছেন। জি শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, ভাই থ্যাংক ইউ। শোনা যায়। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমরা যে প্রোটিনটা নিয়ে কাজ করতে চাই সেই প্রোটিনে অলরেডি কোনো লাইগ্যান্ড বাইন্ডিং অবস্থায় আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যদি বাইন্ডিং অবস্থায় থাকে তাহলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট কেন এটা এখানে আমরা লাইগেন্ড কোনটা? লাইগেন্ড কি রেড কালারটা? জি ভাই। মানে এখানে লাইগেন্ড বাইন্ড, এখানে লাইগেন্ড কোনটা? মানে আচ্ছা আমার এখানে এই যে বাইন্ড এখানে দেখি এই যে প্রোজেস্টন রিসেপ্টর লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেইন উইথ বাউন্ড নরথিনড্রন। তার মানে এখানে বলেই দেওয়া আছে যে আমাদের প্রোজেস্টন রিসেপ্টরের সঙ্গে একটা লাইগ্যান্ড আছে বাইন্ডিং অবস্থায় আছে। এখন এটা আমরা দেখতে পারবো যে এটা কীভাবে দেখা যাবে, এটা আমরা দেখতে পারবো এটার ভিতরে যদি আমরা এইভাবে ক্লিক করি তাহলে এখন দেখতে পারবো। তো এখানে মোটামুটি এই পিডিবি আইডির এগেনস্টে যে ইনফরমেশনগুলো সব কিছু দেওয়া আছে। যেমন পিডিবি আইডি ডই মানে এই পিডিবি আইডিটার এগেনস্টে যে পেপারটা পাবলিশ করা হয়েছিল সেটা এখানে দেওয়া আছে, ক্লিক করলে আপনারা পাবেন। তারপর ক্লাসিফিকেশন দেওয়া আছে মানে আমাদের যেই প্রোটিনটা সেই প্রোটিনটা হচ্ছে কোন ক্লাসের মধ্যে পড়ে। যে হরমোন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর এটা কোন অর্গানিজমের এগেনস্টে নেওয়া হয়েছে, হোমোসেপিয়েন্স, এবং এক্সপ্রেশনটা ইকোলাই করা হয়েছিল। এবং এখানে আরেকটা ইনফরমেশন আছে যে মিউটেশন আছে কিনা। তো আমি পিডিবি আইডি সিলেকশন করার অলরেডি দুইটা ক্রাইটেরিয়া বলছি। নাম্বার 1 হচ্ছে রেজলিউশন যত কম হবে তত ভালো। নাম্বার 2 হচ্ছে যে কোনো লাইগ্যান্ড অলরেডি ওই প্রোটিনে বাইন্ডিং অবস্থায় আছে কিনা। এবার নাম্বার 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে দেখতে হবে যে মিউটেশন আছে কিনা, ওই প্রোটিনে মিউটেশন আছে কিনা। এখন যদি এমন হয় যে কোনোভাবেই মিউটেশন ছাড়া কোনো স্ট্রাকচার খুঁজে পাওয়া যাচ্ছে না, ইন দ্যাট কেস মিউটেশন আছে এমন স্ট্রাকচারও নেওয়া যাবে। আচ্ছা, তো 3টা ক্রাইটেরিয়া অলরেডি বললাম। এখানে দেখা যাচ্ছে যে মিউটেশন নো বলছে, দ্যাট মিন মিউটেশন নাই। আর এই যে এক্সপেরিমেন্টাল ডেটা স্ন্যাপশট এখানে হচ্ছে কোন মেথডে এই প্রোটিনের স্ট্রাকচারটা ডিটারমিন করা যায় সেটা দেওয়া আছে। রেজলিউশন কত 1.45 অ্যাংস্ট্রম, এই জিনিসগুলো আছে দেওয়া আছে। বাকি জিনিসগুলো আমাদের তেমন একটা লাগবে না। এরপর আমরা একদম নিচে চলে যাব। এই যে ম্যাক্রোমলিকিউলস, ম্যাক্রোমলিকিউলস বলতে আমাদের যে প্রোটিনটা এই প্রোটিনটা সম্পর্কে ইনফরমেশন এখানে ফার্দার ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে মলিকিউল মানে আমরা যে এই পিডিবি আইডিটা মানে এই যে প্রোটিনের স্ট্রাকচারটা এখানে কী কী আছে আসলে সেটা এখানে বলা হয়েছে। তো প্রথমে যেটা বলা হয়েছে যে প্রোজেস্টন রিসেপ্টর মানে আমাদের টার্গেট রিসেপ্টরটা এখানে আছে, সেটা কোন কোন শ্রেণী আছে, এ শ্রেণীও আছে, বি শ্রেণীও আছে। এবং তার সিকুয়েন্সের লেন্থ মানে অ্যামাইনো অ্যাসিডের যে সিকুয়েন্স লেন্থ সেটা হচ্ছে 261। এবং যে অর্গানিজমে এগেনস্টে এটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে হোমোসেপিয়েন্স, মিউটেশন নাই। এবং জিনের নামটা হচ্ছে হিউম্যান প্রোজেস্টন রিসেপ্টর। আচ্ছা, এরপর
কোনো এক ভাই মনে হয় বলছিল যে এখানে কোনটা লাইগ্যান্ড, এই যে সেই এই হচ্ছে লাইগ্যান্ড। এনডিআর সংক্ষেপে এটাকে এনডিআর বলছে। এটা কী জিনিস আমরা এখানে ক্লিক করলে বুঝতে পারবো। এটা যদি আমরা ক্লিক করি তাহলে লাইগ্যান্ডটা দেখা যাবে। এইটা হচ্ছে আমাদের লাইগ্যান্ড এবং এটার নাম হচ্ছে এই দিকে দেওয়া আছে, এটা ডান দিকে আছে দেওয়া আছে 14 বিটা 17 আলফা সামথিং লাইক দ্যাট। তো এটা কত সালে ক্রিয়েটেড করা হয়েছে, কত সালে লাস্ট মডিফাই করা আছে, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের এই লাইগ্যান্ডটা হচ্ছে সেটাকে বেটার কেন বলা হচ্ছে? জি শুনতে পারিনি, আরেকবার বলবেন কাইন্ডলি। প্রোটিনের সাথে যখন লিগান্ড বাইন্ড থাকছে তখন সেটাকে বেটার কেন বলা হচ্ছে, বা সেটাকে জনক এরকম কিছু আচ্ছা, বলতে নিচ্ছি। বেটার কেন বলা হচ্ছে, এর কারণটা হচ্ছে আমরা যদি আমাদের এইম যদি হয় যে আমরা সাইড স্পেসিফিক ডকিং করব, আর সেটা অবশ্যই ভালো। কেন ভালো আমি যদি বলি, ব্লাইন্ড ডকিংটা হচ্ছে যে আমরা জানি না যে আমাদের প্রোটিনের অ্যাক্টিভ সাইট কোথায়, দ্যাটস ওয়াই আমরা ব্লাইন্ডভাবে সেটা আমাদের যে লাইগ্যান্ডটা আছে তাকে আমরা ছেড়ে দিলাম। ও হচ্ছে এখন খুঁজবে যে কোথায় ওর জন্য অ্যাফোর্ডেবল অ্যাক্টিভ সাইট আছে। আর সাইট স্পেসিফিক ডকিং সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ সাইটটা ওকে বলেই দিব যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সাইট এবং আমাদের লাইগ্যান্ডগুলো ওই জায়গাতেই বাইন্ড করবে। এখন অ্যাক্টিভ সাইট আমরা কীভাবে পাবো, যদি আমাদের কোনো প্রোটিনে অলরেডি লাইগ্যান্ড বাইন্ডিং অবস্থায় থাকে তাহলে আমরা বুঝে নিব যে ওই লাইগ্যান্ডটা ওই প্রোটিনের যে রেসিডিউগুলোর সঙ্গে বাইন্ডিং অবস্থায় আছে ওইটাই হচ্ছে ওই প্রোটিনটার অ্যাক্টিভ সাইট। তার মানে কোনো প্রোটিনের এগেনস্ট কোনো প্রোটিনে যদি কোনো অলরেডি লাইগ্যান্ড বাইন্ডিং অবস্থায় থাকে তাহলে আমরা ওই প্রোটিনের অ্যাক্টিভ সাইট রেসিডিউটা জানতে পারবো। বুঝতে পারছেন কনসেপ্টটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না। আচ্ছা, থ্যাংক ইউ। এগুলো আমরা দেখাবো আস্তে ধীরে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো এই হলো মোটামুটি আমরা তাহলে দেখলাম যে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল মোটামুটি 3টা ক্রাইটেরিয়া বলছিলাম। 1 নম্বর হচ্ছে রেজলিউশন, 2 নম্বর হচ্ছে যে মিউটেশন আছে কিনা, 3 নম্বর হচ্ছে যে কোনো অলরেডি কোনো লাইগ্যান্ড হচ্ছে আমাদের প্রোটিনের সঙ্গে বাইন্ডিং অবস্থায় আছে কিনা। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমাদের টার্গেট যদি হয় আমরা হিউম্যান নিয়ে কাজ করব, আমরা যে ড্রাগ ডিজাইন করবো সেটা হিউম্যানের এগেনস্টে কাজ করবে, তাহলে আমরা একটু দেখে নিব যে অর্গানিজমটা আসলে হোমোসেপিয়েন্স আছে কিনা, এটা আমরা একটু দেখব। এই হচ্ছে ওভারঅল ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো বেসিস করে আমরা হচ্ছে একটা পারফেক্ট পিডিবিআইডি সিলেক্ট করতে পারবো। এখন সিলেক্ট করার পর এখন আপনি হচ্ছে পিডিবিআইডি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর হচ্ছে গুগল স্কলারে যায় আগে হচ্ছে আপনাকে সার্চ দিতে হবে, দিয়ে দেখতে হবে যে এই পিডিবিআইডি দিয়ে আসলে এই পিডিবিআইডিগুলোকে ইউজ করে মানুষ মানে অন্যান্য অথর যারা তারা কাজ করছে কিনা বা কীরকম কাজ করছে, মানে এরা যে কাজ করছে সেই কাজগুলো Q1-এ নাকি Q2-তে না Q3-তে কোন লেভেলের জার্নালে আসলে পাবলিশ হয়েছে। তার মানে আপনার মানে ফাইনালাইজ করা পিডিবিআইডিটা দিয়ে যদি ভালো ভালো জার্নালে কাজ করা হয়েছে তাহলে আপনি নিশ্চিন্তে সেই পিডিবিআইডিটা নিতে পারেন। এটা একটা ক্রাইটেরিয়া আর কি। তো আমরা যেটা সিলেক্ট করলাম আচ্ছা, আমাদের এখানে আরেকটু যদি ব্যাক করি, আমাদের এই যে এই দুটো আমরা সিলেক্ট করছিলাম, এর একটা হচ্ছে 1S QN একটা পিডিবিআইডি আর একটা পিডিবিআইডি আছে 1S R7। এখন আমরা যেহেতু আমাদের মোটামুটি সব ক্রাইটেরিয়ায় এই পিডিবিআইডিটা ফলো করছে তাহলে আমরা এটাকে নিতে পারি। তো আমরা এখন এটার ডিটেলস গুগল স্কলারে যে একটু দেখে নিব যে কী অবস্থা, এটা অন্যরা কীরকম ইউজ করছে, কতটুকু ইউজ করছে। রুহুল, এখানে মিউটেশন নিয়ে কিছু লেখা কি ছিল? জি ভাইয়া। মানে আমরা বলছিলাম যে পিডিবিআইডি সিলেক্ট করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস দেখতে হবে। তার মধ্যে একটা হ্যাঁ, ওই ছিল যে যে ক্রাইটেরিয়াগুলোর কথা বলছিলাম, মানে মিউটেশন দিয়ে কিছু লেখা দেখতেছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। ভাই এখানে মিউটেশন আছে? ভিতরে ঢুকলে ভাই দেখা যাবে, আমরা হচ্ছে এটা আচ্ছা, ক্লিক করলে right. হচ্ছে এখানে দেখা যাবে এই যে হচ্ছে আপনার মিউটেশন, এই যে মিউটেশন প্রোফাইল পাশে দিচ্ছে যে নো দ্যাট মিনস মিউটেশন নাই। আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে ট্রাই করবো যে মিউটেশন ছাড়া যে পিডিবিআইডিগুলো আছে সেগুলো নেওয়ার। তো এই পিডিবিআইডিটা হচ্ছে 1S QN, এটা আমরা এখন গুগল স্কুলে দেখবো যে এটা
Q1 জার্নালগুলোতে ইউজ করা হয়েছে কিনা। তো গুগল স্কলারে যাব, গুগল স্কলার। তো আমরা এখানে বিভিন্নভাবে সার্চ করতে পারি, তবে গুগল স্কলার যেহেতু একটা হাব, মানে এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লাখ লাখ পেপার পাওয়া যায়, তো আমরা যদি কিছু টিপস ফলো করি তাহলে এরকম হাজার হাজার পেপারের ভিড়ে আমাদের কাঙ্ক্ষিত পেপারটা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা কিছু লজিক অপারেটর ইউজ করি, যেমন অ্যান্ড, অর, তারপর হচ্ছে নট। এখন যেমন এইটাতে যদি আমি এখন অ্যান্ড ইউজ করি, অ্যান্ড, তাহলে আমি যে দুইটা জিনিসের মাঝখানে অ্যান্ড ইউজ করব, তাহলে আমার যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা এরকম হবে যে আমার এই জিনিসটা, মানে প্রথম জিনিসটা এবং সেকেন্ড জিনিসটা, এই দুইটা জিনিস যে পেপারে আছে শুধুমাত্র ওই পেপারটাই আসবে। আবার আমি যদি অর লিখে সার্চ দিই আর এরপরে কোনো কিছু একটা লিখি অর, এবং সেকেন্ড কোনো একটা কিছু লিখি, তাহলে এখানে যেটা হবে যে ইদার প্রথম জিনিসটাও থাকলেও আসবে, আবার ওকে যাবো, আর 10 মিনিট পরে যাবো, 12 মিনিট ক্লাস করলি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই, শোনা যায়। আচ্ছা, আমি এখানে একটা কথা বললাম যে আমরা লিটারেচার সার্চ গুগল স্কলারে বিভিন্নভাবে করতে পারি। যদি নর্মালি একটা জিনিস লিখে সার্চ দিই তাহলে ওই রিলেটেড কোনো একটা লাইনও যদি একটা পেপারে থাকে ওটাও চলে আসবে। তো আমরা যদি স্পেসিফাই করে দিই তাহলে আমাদের টার্গেট পেপারগুলোই কেবল আসবে। তো আমরা স্পেসিফাই করার জন্য লজিক অপারেটর ইউজ করে থাকি, যেমন অ্যান্ড, অর, নট। এগুলো আমরা মনে হয় আইসিটিতে পড়েছি ইন্টারমিডিয়েটে। তো এগুলো সম্পর্কে আপনাদের সবারই মনে হয় ধারণা আছে। অ্যান্ড যদি আমি ইউজ করি তার মানে আমাদের দুইটা কম্পোনেন্ট থাকলে পরে ওই পেপারটা আসবে। আর অর যদি আমি ইউজ করি তাহলে দুইটা কম্পোনেন্টের যে কোনো একটা থাকলেই আমার রেজাল্টটা আসবে। আর নট যদি আমি ইউজ করি তার মানে এই প্রথম কম্পোনেন্টের সঙ্গে দ্বিতীয় কম্পোনেন্টের যে মিল আছে ওই মিলটা বাদ দিয়ে অন্য জিনিসগুলো আসবে। তো আমি এটা আমার পিডিবি আইডি, তাহলে এত পিডিবি আইডি, অ্যান্ড আমি চাচ্ছি যে আমার পিডিবি আইডির সঙ্গে ড্রাগ ডিজাইন, এন্টি ক্যান্সার ড্রাগ ডিজাইন কোনো করা হয়েছে কিনা সেটা আমি দেখতে যাচ্ছি। এন্টি ক্যান্সার ডিজাইন। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিড নট ম্যাচ এনি আর্টিকেল, তার মানে এই ধরনের ব্যাপার স্যাপার নাই। আচ্ছা, আচ্ছা, এবার যদি অর অপারেটর ইউজ করি, আচ্ছা, তো আমরা দেখছিলাম যে যখন আমরা অ্যান্ড অপারেটর ইউজ করছি তখন কোনো আর্টিকেল শো করেনি। এখন দেখা যাচ্ছে যে মোটামুটি 6280টা রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা এখানে এই যে শর্ট বাই রিলেভেন্ট যেখানে ক্লিক করবো তাহলে রিলেভেন্ট আর্টিকেলগুলো আসবে। তো এখানে অর অপারেটর ইউজ করার কারণে যেটা হয়েছে যে এই পিডিবি আইডিটা ইউজ করা হয়েছে এরকম পেপারও আসছে, এবং সেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডিজাইন পারপাস ছাড়া অন্য কোনো কাজেও যদি ইউজ করা হয়েছে সেটাও চলে আসছে। তাহলে শর্ট বাই রিলেভেন্স। আবার আমরা এখানে একটা অপশান আছে যে আমরা কত বছর থেকে কোন ইয়ার থেকে কোন ইয়ারের পেপারগুলো শুধু দেখতে যাচ্ছি। এখানে আমরা ধরলাম যে লাস্ট 5 বছরের বা 6 বছরের পেপারগুলো দেখতে চাই। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ওই যে এখানে এই যে অর ইউজ করলেন, অর ইউজ করার ফলে কি মানে হচ্ছে মানে পিডিবি আইডিটার পুরো ডিটেলস আসলো, মানে ড্রাগের সাথে রিলেশনশিপ ছাড়া অন্য সবকিছুই আসলো? হ্যাঁ হ্যাঁ, ডিটেলস মানে এই জিনিসটা, মানে এই রিলেশনটা মানে নর্মালি আমরা, হ্যাঁ মানে অন্য যে পারপাস গুলোতে ইউজ হয়েছে ওগুলো আসছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মিন করে। আর যদি আমি অ্যান্ড ইউজ করি তাহলে শুধু শুধু মানে ওইটা একদম খুবই টাইট ক্রাইটেরিয়া, মানে টাইট। স্পেসিফিকলি ওইটার জন্যই আসতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2020 থেকে 2026 লাস্ট 5 বছরের আমরা দেখবো। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ জি বলেন। এখানে অর ইউজ করলে তো ভাই দুইটা হচ্ছে আলাদা আলাদা সম্পর্ক বোঝাচ্ছে, তাই না? এটার সাথে এই প্রথম ইয়াটার সাথে কি দ্বিতীয়টার কোনো সম্পর্ক আসলেই থাকতেছে অর দিলে এখানে? তো এখানে অর দেওয়ার মানে হচ্ছে যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা রিলেশন যদি নাও থাকে তারপরেও জিনিসটা আসবে, এবং সম্পর্ক থাকলেও আসবে, দুইটাই মিন করে। কিন্তু আপনি যদি শুধু এইটুক দেন, এই শুধু অরটা বাদ দিয়ে শুধু এই পিডিবি আইডি এইটুক দেন, তাহলে শুধু এই জিনিসটা রিলেটেড রেজাল্টই আসবে। বাট আমি যদি অর ইউজ করি তাহলে এই দুটার মধ্যে রিলেশন থাকলেও সেটাও আসবে, আবার যদি রিলেশন নাও থাকে সেটাও আসবে অর দিলে।
আপনি কি ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু আর্টিকেল আসছে, বাট যদি ভালো কোনো রেজাল্ট থাকতো তাহলে এই যে যে লাইনগুলো শো করতেছে এগুলোর মধ্যে আমরা পেয়ে যাইতাম, তো আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আবার RCSB এখানে যাব। আচ্ছা, এখানে আমাদের আগের যে টোটাল 20টা প্রোটিন PDB আইডি ছিল সেটা হচ্ছে আবার দেখাচ্ছে। তো আমরা এই দুইটা নিয়ে আমরা একটা দেখলাম যে তেমন একটা ভালো রেসপন্স পাচ্ছি না। এবার আমরা তাহলে পরেরটাতে ট্রাই করি, দেখি কারা আসে। এখন মোটামুটি 7টা আসছে, এই 7টার মধ্যে আবার স্টাডি করে দেখতে হবে যে কী অবস্থা। আমরা যে ক্রাইটেরিয়াগুলো দেখছিলাম সেই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখব। তো আমরা মোটামুটি স্টাডিগুলো করে দেখছি যে আমাদের এর নেক্সট স্টেপে যে প্রোটিনগুলো আছে, বিশেষ করে এই 2 থেকে 2.5, এই যে 40AR, এই PDB আইডিটা আমরা স্টাডি করে দেখছি যে এই PDB আইডিটা মোটামুটি Q1 জার্নালগুলোতে বেশি ব্যবহার করা হয়েছে, এবং এখানে মোটামুটি প্রজেস্টন রিসেপ্টর উইথ বাউন্ড ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, মানে একটা লাইগ্যান্ড অলরেডি আমার এই প্রোটিনের সঙ্গে বাইন্ডিং অবস্থা আছে। তারপর রেজুলেশন হচ্ছে, এটা এক্সরে ডিফ্রাকশনের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়েছে এবং রেজুলেশন হচ্ছে 2.41 অ্যাংস্ট্রম। তারপর অর্গানিজম হচ্ছে হোমোসেপিয়েন্স। তো সব কিছু মিলে আমরা দেখছি যে এটা সবচেয়ে ভালো কাজ করে। তো এটা ডাউনলোড করে নিতে হবে আমাদের এখান থেকে। এই যে ডিসপ্লে ফাইল এবং ডাউনলোড ফাইল দুটো অপশান আছে। তো এই ডিসপ্লে ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশান আছে, তার মধ্যে আমাদেরকে যে লেগাসি PDB ফরম্যাট, মানে আমরা PDB ফরম্যাটে স্ট্রাকচারটা ডাউনলোড করব, প্রোটিন ডেটা ব্যাংক PDB ফরম্যাটে ডাউনলোড করবো। এখানে হিট করলেই ডাউনলোড শুরু হবে। অলরেডি আমাদের এটা ডাউনলোড করা ছিল, যার কারণে 2 দেখাচ্ছে। এই যে আমাদের হচ্ছে প্রোটিনটা, এটা আমরা ডাউনলোড করলাম। এখন আমরা যেটা দেখব যে এই স্ট্রাকচারটার ভিতরে আসলে কী কী ব্যাপার স্যাপার আছে, এই জিনিসগুলো আমরা এখন দেখব। মানে আমরা প্রোটিন প্রিপারেশন করবো এবং এর কোয়ালিটি দেখবো যে কীরকম আছে। তো এর জন্য আমাদের যে টুলসটা লাগবে সেটা হচ্ছে, এটা আমরা ইদার পাইমল দিয়েও করতে পারি অথবা ডিসকভারি স্টুডিও দিয়েও করতে পারি। তো আমি সবাইকে হচ্ছে লিঙ্ক দিছিলাম আমাদের আজকের প্রথম ক্লাসের জন্য যে টুলস বা সফটওয়্যারগুলো লাগবে সেগুলো ডাউনলোড করতে বলছিলাম। তো এই কাজটা করতে গেলে আমাদের সেই রেডিমেড টুলসগুলো লাগবে। তো কারো কি কোনো সমস্যা হয়েছে ডাউনলোড করতে গিয়ে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, আমরা যে টুলসগুলো প্রথম ক্লাসের জন্য দিছিলাম ওগুলা কি আপনারা সবাই ডাউনলোড করতে পারছেন? পারফেক্টলি ডাউনলোড এবং ইনস্টল করতে পারছেন? কেউ যদি না পেরে থাকেন, কোনো প্রবলেম হলে এখনই জানাইতে পারেন, তাহলে আমরা দেখাই দিব যে কিভাবে। ভাই একটাতে সমস্যা ছিল, ওইটা একটাতে সমস্যা হচ্ছে ভাই, কোনটাতে একটু? PDB ভিউয়ার যেটা। আচ্ছা, এই সুইস PDB ভিউয়ার, তাই তো? জি ভাই। আচ্ছা, এটা কয়জনের এইরকম প্রবলেম হয়েছে? হচ্ছে ভাইয়া, সমস্যা হ্যাঁ, হচ্ছে ভাই, এটা ইনস্টল নিচ্ছে না। জি ভাই, সমস্যা হচ্ছে ওটাতে। বলতেছে কি যেন একটা লাগবে, LIB CURL টাইপের, তাহলে রিইনস্টল দিলে ওটা ঠিক হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ক্যান প্রসেস এটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকজ সামথিং ওয়াজ মিসিং। আচ্ছা, আমি তাহলে দেখাচ্ছি যে এটা সময় নাই। এটা কিভাবে হচ্ছে ডাউনলোড করা দিতে হবে। ডাউনলোড করতে আমি দেখাই দিচ্ছি। তবে আমাদের সেশনটা মনে হয় 11:15-তে অফ হয়ে যাবে। যদি অফ হয়ে যায় তাহলে আমরা আবার লিঙ্ক দিব, সেই লিঙ্কে হয়তো 20-30 মিনিট আমরা জিনিসটা দেখাই দিব। প্রথম ক্লাস হওয়ার কারণে আমাদের যে টার্গেট ছিল, আমরা যেহেতু একটু পরিচয় পর্ব ব্যাপার ছিল, সব কিছু মিলে একটু বেশি টাইম গেছে। তো এখানে যা সার্চ করতে হবে হচ্ছে গুগলে যা, যে সুইস PDB ভিউয়ার, সুইস PDB ভিউয়ার ফ্রি ডাউনলোড। তারপর এটাতে যাইতে হবে। এই যে এখানে আছে ফ্রি ডাউনলোড 111.2 MB, এটাতে হিট করতে হবে। এরপর এই যে নিচের দিকে দেখেন যে লেটেস্ট ভার্সন অফ সুইস PDB ভিউয়ার ফেব্রুয়ারি 2015 এটা আপডেট হয়েছে। এটাই ওদের রিসেন্ট বা লেটেস্ট ভার্সন আর কি। তো এই যে এখানে হিট করলে এই যে একটা তীর চিহ্ন আছে, এখানে হিট করলে এটা ডাউনলোড শুরু হবে।
এটা ডাউনলোড হইতে মোটামুটি 1 মিনিট সময় লাগবে। ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা ডাউনলোড অপশনে গেলে সেখানে আমরা এটা পাবো। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে জিপ ফাইল অবস্থায় আছে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য রাইট ক্লিক করে হচ্ছে এই যে এক্সট্রাক্ট অল এখানে হিট করলে এটা আনজিপ হয়ে যাবে। যাই হোক আমরা আনজিপ করছি। যে এর ভিতরে ঢুকলে দেখা যাবে এই যে এসপিডিবি, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটা। তো আমরা এই পুরো ফাইলটাকে কাট করে অথবা কপি করে আমাদের উইন্ডোজে নিয়ে যাব। অলরেডি আছে, তো আপনারা এখানে উইন্ডোজে এনে জাস্ট পেস্ট করে ছেড়ে দিবেন আর কি। আচ্ছা, আর কি কারো কোনো টুলস ডাউনলোড করতে গিয়ে প্রবলেম হয়েছে? একটু কাইন্ডলি দ্রুত বলবেন। তো এটা চাপ দিলে হচ্ছে এর ভিতরে গেলে এই যে এটা হচ্ছে আমাদের এই টুলস যেটা দিয়ে আমরা কাজ করব। কিভাবে এটা কাজ করে আমরা পরবর্তীতে দেখাবো। তো আর কারো যদি কোনো টুলস ডাউনলোড করতে যা প্রবলেম হয়েছে বা ইনস্টল করতে যা প্রবলেম হয়েছে কাইন্ডলি একটু জানাবেন দ্রুত। হ্যালো, জি ভাই ভালো আছি। সবার কি ডাউনলোড হয়ে গেছে? তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। যদি সব কিছু ঠিকঠাক থাকে দ্রুত আমরা 12টার আগে শেষ করবো, 11:30টার মধ্যে শেষ করবো হয়তো। ভাই ওই যে পাইমল A2 লাইসেন্স এলআইসি যেটা ছিল ওটা হচ্ছে ওপেন কি দিয়ে করব? মানে ওটা যদি আপনি ওখানে যে লাইসেন্সটা চাবে, লাইসেন্স ফাইলও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো লাইসেন্স ফাইলে ক্লিক করলে ওই ফাইল মানে আপনি লাইসেন্স ফাইলটা যেখানে যাবেন সেখানে যাবে। তো ওইটা ইনপুট দিলেই ওটা হচ্ছে আপনার হয়ে যাবে। আর যদি সেটাও না পান তাহলে স্কিপ অ্যাক্টিভেশন ওখানে চাপ দিবেন, তাহলে আপনার আর লাইসেন্স কি চাবে না। তো এটা নতুন করে যখন প্রতিবার ওপেন করবেন তখন হচ্ছে ওই অপশানটা দেখাবে আপনার যে স্কিপ অ্যাক্টিভেশন। কিন্তু এটা কাজ করা যাবে, সমস্যা নেই। যেমন আমাদের এই যে পাইমল ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। ভাই আমি হচ্ছে ওখানে ক্লিক করলে লেখা আসতেছে যে সিলেক্ট অ্যান অ্যাপ টু ওপেন দিস ফাইল। তখন হচ্ছে এই সমস্যাটা শুধু কি আপনার নাকি আরো কারো আছে? হ্যালো, এই যে এখানে হচ্ছে আপনার এরকম ইন্টারফেস যদি দেখায় তাহলে ব্রাউজ ফর লাইসেন্স ফাইল, আমরা লাইসেন্স ফাইল দিয়ে দিছি। এখানে চাপ দিলে সেই লাইসেন্স ফাইলটা আপনার যেখানে আছে খুঁজবেন, খুঁজে হচ্ছে এখানে ওপেন ক্লিক করলেই আপনার হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আর যদি আপনার লাইসেন্স ফাইল দিয়ে ট্রাই করে না পাচ্ছেন তাহলে ওই যে স্কিপ অ্যাক্টিভেশন নিচে দেখাচ্ছিল, আবার আমি দেখাচ্ছি। এই যে নিচের দিকে দেখেন এই যে স্কিপ অ্যাক্টিভেশন, এখানে চাপ দিলে হচ্ছে আপনার আর অ্যাক্টিভেশন কি চাবে না, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাই আমার ওটা আসতেছে না, তো অ্যাক্টিভেশনের ওই মানে ওই ইন্টারফেসটা আসতেছে না। আচ্ছা, আপনি কি আমাদের ফার্মেসি? হ্যাঁ ভাই। তাহলে আপনি আচ্ছা পার্সোনালি আমাকে নক দিন, আমি হচ্ছে দেখাই দিব। যেহেতু সবারই হয়ে গেছে তাহলে আমি এটা আপনাকে পার্সোনালি দেখাই দিব, অথবা সজীব আপনাকে আচ্ছা দেখাই ঠিক দিব। আছে। আচ্ছা, তাহলে আমি বলছিলাম আমরা যে প্রোটিন স্ট্রাকচারটা ডাউনলোড করলাম সেটা আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। এটা আমাদের ডাউনলোড ফাইলে গেলে এই যে আমাদের এটা ছিল 40 AR, এটা ছিল আমাদের। লাইসেন্স ফাইলটা ক্লিক করার পর বলছে মানে অন্য কিছু দেখাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে লাইসেন্স ফাইল ফর ইভালুয়েশন অন। সেক্ষেত্রে হচ্ছে স্কিপ অ্যাক্টিভেশন দিলে এটা কাজ করবে, সমস্যা নাই। আচ্ছা, তো এই প্রোটিনটা ক্লিন করতে গেলে আমাদের দুইটা টুলস লাগবে, অথবা একটা দিয়ে হবে। সেটা হচ্ছে হয় পাইমল অথবা হচ্ছে মানে ডিসকভারি স্টুডিও। তো আমি দুইটা দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে ক্লিন করা যায়। তো অ্যাট ফার্স্ট আমি এই যে ডিসকভারি স্টুডিও, এটা সবাইকে মনে হয় দেওয়া হয়েছে, এটা আপনারা একটু ওপেন করেন কাইন্ডলি। আমার এই অ্যাপসটা আমি দেখা যাচ্ছে কি আপনাদের এই অ্যাপসটা? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যাওয়ার পর হচ্ছে এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর হচ্ছে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার যে কাঙ্ক্ষিত স্ট্রাকচার সেটা হচ্ছে যাবেন, ওটাতে আমাদের ছিল এটা 40 AR। তারপর ওপেনে ক্লিক করবেন, তাহলে এটা এখানে ওপেন হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে এই ইন্টারফেসটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর ডিসপ্লে স্টাইলে যাইতে হবে। ডিসপ্লে স্টাইলে না গিয়েও হবে, যদি আপনারা এই স্ক্রিপ্টে যান, স্ক্রিপ্টে যা ভিজুয়ালাইজেশনে যাওয়ার পর নিচে টেনে এই যে পাবলিকেশন কোয়ালিটি, তাহলে প্রথমে যাইতে হবে স্ক্রিপ্ট থেকে ভিজুয়ালাইজেশন থেকে পাবলিকেশন কোয়ালিটি। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে।
এই যে তাহলে এখন আমার ক্লিয়ারলি এটা দেখা যাবে যে এর ভিতরে কী কী আছে। আপনাদের কি সবার এরকম আসছে? জি ভাই জি ভাই আসছে। আচ্ছা, এরপর এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এই যে হায়ারার্কি এখানে ক্লিক করলে আমাদের এর ভিতরে কী কী আছে একটা বার, এরকম একটা টুল বার দেখা যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রোটিনটার দুইটা হচ্ছে আপনার দুইটা হচ্ছে চেইন আছে, একটা আছে চেইন এ আর একটা আছে চেইন বি। এর ভিতরে কী কী আছে আমি যদি এই যে এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন এ চেইনের ভিতরে গ্লাইস জিএলএন এটা দিয়ে শুরু হয়েছে 682 এটা একটা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, এই অ্যামাইনো অ্যাসিড রেসিডিউটা দিয়ে শুরু হয়েছে এবং এটা আপ টু কত পর্যন্ত আছে দেখেন হিস্টিডিন 931 পর্যন্ত আছে। তো আমরা আসলে এখানে যেহেতু আমাদের চেইন আছে দুইটা এবং বি, আমাদের বেসিক্যালি একটা চেইন নিয়ে কাজ করতে হবে। সেটা কেন, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো যে একটা চেইন নিয়ে কেন কাজ করতে হবে। আপাতত বলে রাখলাম যে একটা চেইন নিয়ে কাজ করতে হবে। এখন এখানে তো আমাদের চেইন এ বি দুইটাই আছে, তাহলে আমি কোন চেইনটা নিয়ে কাজ করব? এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের যে লাইগ্যান্ডটা আছে মানে ন্যাচারাল ইনহিবিটর নেটিভ কোক্রিস্টালাইজ লাইগ্যান্ডটা যে চেইনে বাইন্ডিং অবস্থায় আছে সেই চেইনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি এই এতে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের লাইগ্যান্ডটা, ন্যাচারাল বাইন্ডিং লাইগ্যান্ডটা এটা। এবং এখানে ভাই লাস্ট কথাটা বুঝতে পারিনি ভাই, আবার রিপিট করলে ভালো। কোনটা কাইন্ডলি একটু আমি বলছি যে আমাদের এখানে চেইন আছে দুইটা, তিনটা চারটা পাঁচটা চেইনও থাকতে পারে। তো আমি কোন চেইনটা নিয়ে কাজ করব? আমাদের একটা চেইন নিয়ে কাজ করতে হবে। কেন একটা চেইন নিয়ে কাজ করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ। আর কোন চেইনটা নিয়ে কাজ করতে হবে এটার উত্তর হচ্ছে যেই চেইনে আমাদের তো এখানে চেইন দুইটা আছে, কোনটা কোন চেইন দেখেন। এটা যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমার এইখানে যদি ক্লিক করি তাহলে আচ্ছা, তাহলে এই যে এইটা ক্লিক করলাম, এটা এই যে হলুদ হয়েছে, হলুদ হয়ে আছে দেখেন, সরি এই যে মাঝখানে এইটা হচ্ছে একটা লাইগ্যান্ড। আবার এটাতে যদি যাই এই যে এইচ ও এইচ এগুলো হচ্ছে সব ওয়াটার। তো প্রোটিন প্রিপারেশন করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। এক নম্বর কথা হচ্ছে যে আমাদের ওয়াটার মলিকুল যদি থাকে তাহলে সেটা রিমুভ করে দিতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যত হেটারো অ্যাটম আছে সেই হেটারো অ্যাটমগুলো ডিলিট করে দিতে হবে। তো আর যদি চেইন থাকে দুইটা, ইন দ্যাট দুইটা বা তিনটা চারটা পাঁচটা, তাহলে একটা চেইন আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন কোন চেইনটা সিলেক্ট করতে হবে এটা নির্ভর করবে যে আমাদের নেটিভ কোক্রিস্টালাইজ লাইগ্যান্ডটা যে আছে সেটা কোথায় বাইন্ড করছে। তো আমাদের স্ট্রাকচারটা ছিল 40AR, তাহলে এটা আমরা পিডিবি আইডিতে গিয়ে দেখে নিব যে আমাদের কোন চেইনের সঙ্গে আমাদের ন্যাচারাল ইনহিবিটরটা বাইন্ডিং অবস্থায় আছে। সেই চেইনটাকে আমরা সিলেক্ট করে আমরা রাখবো ডকিংয়ের জন্য। তাহলে এখানে হচ্ছে RCHB প্রোটিন। তো এখানে এই যে নিচের দিকে ইনফরমেশনটা দেওয়া আছে, এই যে হচ্ছে আপনাদের প্রোজেস্টেরন রিসেপ্টর, এখানে চেইন এ আর নিচের দিকে এর যে লাইগ্যান্ডটা আছে এই পেপটাইড ফ্রম নিউক্লিয়ার রিসেপ্টর কোর প্রেশর, এটা হচ্ছে একটা আপনার পেপটাইড একটা চেইন, ঠিক আছে। সেই চেইনটা হচ্ছে বি। তাহলে বি চেইনটা আমাদের টার্গেট প্রোটিন না, আমাদের টার্গেট প্রোটিন হচ্ছে এ চেইনটা, কারণ আমাদের টার্গেট প্রোটিন হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টর, সেটা এ চেইনে আছে। তাহলে আমরা এ চেইনটা ডেফিনেটলি সিলেক্ট করবো। আর একটা ওয়ে আছে যে আমাদের এই লাইগ্যান্ডটা, এই যে এই লাইগ্যান্ডটা আমাদের ন্যাচারাল লাইগ্যান্ড আছে এটা হচ্ছে এর নাম। এই লাইগ্যান্ডটা দেখেন যে কোন চেইনের সঙ্গে যুক্ত আছে, এখানে দেখেন যে এ চেইনের সঙ্গে যুক্ত আছে, এই যে এ চেইন। তাহলে আমরা ডেফিনেটলি এ চেইনটা সিলেক্ট করবো। তাহলে এ চেইন রেখে আমি বাকি চেইনগুলো ডিলিট করে দিব। বি আর কি বলবো ন্যাচারাল কিভাবে বুঝতে এটা? বুঝি নাই ভাইয়া। মানে ন্যাচারাল যে এটা ন্যাচারাল লিগ্যান্ড এটা কিভাবে বুঝতে? আচ্ছা, ন্যাচারাল লিগ্যান্ড বলতে যেটা মিন করে যে অলরেডি বাইন্ডিং অবস্থায় আছে, মানে আমরা জোর করে ওকে বাইন্ড করাই নাই। মানে ন্যাচারাল বলতে কি বোঝায় যে ব্যাপারটা এরকম, এটাকে আমরা নেটিভ লিগ্যান্ড বলছি আর কি, যে এটা আগে থেকেই এখানে বাইন্ডিং অবস্থায় ছিল। যারা এই স্ট্রাকচারটা ডিটারমিন করছে তারা এই লিগ্যান্ডটা নিয়ে এখানে স্টাডি করছে আর কি। তো ওইটাকে আমরা নেটিভ লাইগ্যান্ড বা ন্যাচারাল লাইগ্যান্ড বলতেছি। তো আমরা তাহলে যেহেতু বুঝলাম যে এ চেইনের সঙ্গে আমাদের নেটিভ লাইগ্যান্ডটা আছে, তাই আমরা এ চেইন রেখে বাকিগুলো ডিলিট করে দিব। তো প্রোটিন ক্লিন করার এইগুলা ছিল বেসিক কথাবার্তা। এক নম্বর কথা হচ্ছে যে কোনো একটা চেইন সিলেক্ট করতে হবে, যে কোনো একটা বলতে যে চেইনের সঙ্গে আমাদের নেটিভ লাইগ্যান্ড থাকবে ওইটা সিলেক্ট করতে হবে। দুই নম্বর কথা হচ্ছে হেটার অ্যাটমগুলো ডিলিট করে দিতে হবে এবং ওয়াটার মলিকিউল ডিলিট করে দিতে হবে। কেন ডিলিট করে দিতে হবে সেটা হচ্ছে বাইন্ডিংটা যেন ভালোভাবে, মানে আমাদের যে নতুন লাইগ্যান্ড দিয়ে আমরা ডকিং করতে যাব সেই ডকিংটার অ্যাকুরেসি ভালো হওয়ার জন্য আমাদের হচ্ছে এই ক্লিনিংয়ের কাজটা করতে হবে। তো আমি হচ্ছে ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন।
লিগ্যান্ড কি সবসময় বাইন্ডিং অবস্থায় থাকবে? আপনি তো হচ্ছে মানে ফার্স্টের দিকে একবার বলছিলেন না যে বাইন্ডিং থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সব সময় বাইন্ডিং অবস্থায় থাকবে না, কিন্তু আমরা প্রায়োরিটি দিব যেগুলোতে বাইন্ডিং অবস্থায় থাকবে। আমি যদি এখন প্রোটিন ডেটা ব্যাংকে যাই, হাজার হাজার প্রোটিন থাকতে পারে। আমরা প্রজেস্টন সার্চ দিয়ে 20টা পাইছিলাম, তো সেখানে স্টাডি করলে দেখা যাবে যে অনেক প্রোটিন আছে যাদের কোনো নেটিভ লিগ্যান্ড নাই। তো আমরা যদি আবার অ্যাট দ্য সেম টাইমে সাইড স্পেসিফিক ডকিং করতে চাই, তাহলে আমাদের এই নেটিভ লিগ্যান্ড বাইন্ডিং অবস্থায় আছে এরকম প্রোটিনই সিলেক্ট করতে হবে। আর যদি ব্লাইন্ড ডকিং করতে চাই, সেক্ষেত্রে আমার যদি নেটিভ লিগ্যান্ড বাইন্ডিং অবস্থায় না থাকে, তাহলে সেই স্ট্রাকচার দিয়ে আমরা কাজ করতে পারবো। বাট আমরা যে ডকিংটা করবো ওটা হবে ব্লাইন্ড ডকিং। ওকে, ভাই সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে কিভাবে চেঞ্জ সিলেকশন করবো যে কোনটা নিয়ে কাজ করবো যদি মানে লিগ্যান্ড বাইন্ডিং অবস্থায় না থাকে? ও আচ্ছা, এক্ষেত্রে মোস্ট অফ দ্য কেজে যেটা নিয়ম আর কি, সেটা হচ্ছে চেইন এটাকে সিলেক্ট করা। কারণ চেইন এ নিয়ে হচ্ছে যারা তোমার পিডিবি মানে প্রোটিনের 3D স্ট্রাকচার যারা ডিটারমিন করে, তারা এ চেইনটার অ্যাকুরেসি সবসময় হাই থাকে। মোস্ট অফ দ্য কেজে দেখা যাবে যে আমরা যদি নিজেরা ট্রাই করে দেখে এগুলো নিয়ে একটু স্টাডি করি, দেখা যাবে যে এ চেইনে মোস্ট অফ দ্য কেজে প্রায় 90 থেকে 80% কেজে এ চেইনের সঙ্গেই নেটিভ লাইগানটা থাকে। আর যদি না থাকে, সেক্ষেত্রেও আমরা এ চেইনটাকে সিলেক্ট করবো মোস্ট অফ দ্য কেজে। তার আগে আমরা দেখে নিব যে আমাদের যে টার্গেট প্রোটিন সেটা আসলে কোন চেইনে আছে। এখানে কিন্তু প্রোটিন মানে এটা একটা পেপটাইড চেইন, বি চেইনটা, এবং এ চেইনটা হচ্ছে আমার টার্গেট প্রোটিন। তাহলে আমি যদি বি নিয়ে এখন কাজ করি, তাহলে আমি যে ইনহিবিটর ডিজাইন করবো সেটা কার এগেনস্টে হবে? এই যে এইটা নিউক্লিয়ার রিসেপ্টর কো রিপ্রেসর 2, এইটার এগেনস্টে কিন্তু আমার লাইগ্যান্ডগুলোর ডিজাইন মানে ডার্ক ডিজাইন করা হবে। অথচ আমার টার্গেট প্রোটিন ছিল কি? প্রোজেস্টেরন রিসেপ্টর। বোঝা গেছে কি আমার কথা? জি ভাই বুঝছি। আচ্ছা, তো এবার তাহলে আমি এই যে ওয়াটারে ক্লিক করলাম, ক্লিক করে আমার কিবোর্ডের যে ডিলিট অপশান আছে সেই ডিলিটের চাপ দিলে আমার ওয়াটার ডিলিট হয়ে যাবে। এই যে আগে ওয়াটার ছিল, এখন কিন্তু ওয়াটার নাই। আগে যে ছিল কীভাবে বুঝবো? কন্ট্রোল জেড চাপ দিলে এক স্টেপ ব্যাক করবে। এই যে লাল লাল ফোটাগুলো, এই যে এগুলো হচ্ছে ওয়াটার মলিকুল। এই যে এটা হচ্ছে ওয়াটার মলিকুল, এটা হচ্ছে ওয়াটার মলিকুল, এগুলো হচ্ছে ওয়াটার মলিকুল। তো ওয়াটার ক্লিন করতে হবে। তারপর হেটারো অ্যাটম। হেটারো অ্যাটম মানে আমার প্রোটিন, আমার টার্গেট আছে আমি লাইগ্যান্ডের এগেনস্টে প্রোটিনকে বাইন্ডিং করাবো, তাই না? তো আমার এখানে অলরেডি যে বাইন্ডিং লাইগ্যান্ডটা আছে সেটাকেও সরাই দিতে হবে, কারণ ওই জায়গায় তো আমার হচ্ছে বাকি লাইগ্যান্ডগুলো বাইন্ড করবে, তাই না? তাহলে হেটারো অ্যাটম চাপ দিলে যত হেটারো অ্যাটম আছে সব ডিলিট হয়ে যাবে। ডিলিট। তারপর বি চেইনটা যেহেতু আমাদের টার্গেট চেইন না, সো বি চেইনটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশানে চাপ দিলে ওটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমার আর এ চেইনটা থাকলো। তো এইটা হচ্ছে আমার টার্গেট চেইন এবং এটা হলো আমার ক্লিন প্রোটিন। তো এটাকে আমি এখন সেভ করব। ফাইলে যা আছে সেভ অ্যাসে যাব। তারপর আছে এখানে ডিসকভারি স্টুডিও ফাইল লেখা আছে, এটাকে আমরা পিডিবি ফাইলে সেভ করব। এই যে প্রোটিন ডেটা ব্যাংক, সংক্ষেপে বলা হয় পিডিবি। এটা সেভ করলাম করে, এটা যেহেতু আমরা ক্লিন করলাম, দ্যাটস ওয়াই পাশে সিএল লিখে দেবো, ডট সিএল। তাহলে আমাদের মনে থাকবে যে এটা আমাদের ক্লিন করা ফাইল। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করলে পরে আমাদের যে লাইগ্যান্ড আছে সেই লাইগ্যান্ডের এগেনস্টে ডকিং রেডি একটা প্রোটিন হিসেবে সে থাকবে, মানে একে আমাদেরকে ডকিংয়ের জন্য রেডি করতে হবে। তো এর জন্য যে টুলস লাগবে সেটা হচ্ছে একটু আগে যেটা আমরা ইনস্টল দিলাম, সুইস পিডিবি ভিউয়ার, সেটা হচ্ছে আমাদের যাইতে হবে। এই যে আছে সুইস পিডিবি ভিউয়ার। সবাই কি বুঝতেছেন আমার কথাবার্তা? ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। মানে এটার জন্য কি শুধু এই একটা মানে এই ইয়াটাই শুধু ইউজ করতে পারবো না যেটা ডাউনলোড করলাম সুইসলি? এটা ছাড়া কি অন্য কোনো ইউজ করতে পারবো না? অন্য টুল ইউজ করা যাইতে পারে। এখন এটা এই কাজগুলো তো বিভিন্নভাবে করা যায়, তাই না? তো এই কাজগুলো বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন টুলস একটা সেম কাজের জন্য বিভিন্ন টুলস ইউজ করা যায়। তো আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং Q1 পেপারগুলোতে যে টুলসগুলো বেশি ইউজ হয় আমরা সেইগুলোতে ফোকাস করছি আর কি। তো সুইস পিডিবি ভিউয়ারে যাওয়ার পর এখানে ফাইলে ক্লিক করলে এই যে ওপেন পিডিবি ফাইল, তো আমরা কোন ফাইলটা এখানে ওপেন করব যেটা আমরা অলরেডি ক্লিন করছি। তো আমাদের সেটা কোথায় ছিল? ডাউনলোডে। এই যে 40ar.cl, এইটা আমরা ক্লিন করে রাখছিলাম, সেটার এবার স্ট্রাকচার অপটিমাইজ করব। তো এখানে ওপেনে ক্লিক করলে আমাদের প্রোটিন যে চেইনটা সেটা হচ্ছে এখানে ওপেন হয়ে গেছে। এটা ক্লোজ করে দিয়ে এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা। আমাদেরকে হচ্ছে আগে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হচ্ছে মানে আমি পুরো প্রোটিনটারই এনার্জি মিনিমাইজ করতে হবে, দ্যাটস ওয়াই আমার সিলেক্টে যাইতে হবে, যা এই যে অলে ক্লিক করতে হবে, তাহলে আমার পুরো প্রোটিনটা সিলেক্ট হইলো। এবার যাইতে হবে হচ্ছে টুলে যাওয়ার পর এনার্জি মিনিমাইজেশন একটা অপশান আছে, এই কন্ট্রোল প্লাস এন, এইটাতে চাপ দিতে হবে। আগের কাজটা একটু দেখানো যাবে? জি জি জি। ড্রাগ ডিসকভারিতে আমি কি কি বাদ দিয়ে ফাইলটা সেভ করব এটা আরেকবার দেখানো যাবে? আচ্ছা আমি দেখাচ্ছি, এই কাজটা করে নিই তাহলে। করে নিই, এটা সেভ করে তারপর আবার দেখাচ্ছি। তো এনার্জি মিনিমাইজেশনে ক্লিক করলাম, এখন আমার এনার্জি মিনিমাইজ হয়ে যাবে। তারপর এটাকে সিলেক্ট করতে হবে। তো
তো এনার্জি মিনিমাইজ হয়েছে কিনা এরকম একটা ড্রপ ডাউন বক্স যদি সামনে আসে, তাহলে ইন্টারফেস যদি সামনে আসে, তাহলে এখানে দেখবেন এই দিকে একটা লেখা আছে ওকে, এই যে গ্রোমস 96, তাহলে বোঝা যাবে যে আপনার কাজটা হয়ে গেছে, মানে আপনার এনার্জি মিনিমাইজেশনটা হয়ে গেছে। তারপর এখানে যে ক্লোজ চিহ্ন আছে, এখানে ক্লোজ করে দিবেন, দেওয়ার পর আবার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আছে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে এই যে কারেন্ট লেয়ার মানে বর্তমান লেয়ারটা আমি মানে সেভ করবো, আগেরটা না, যেটা আমি ইনপুট দিয়েছি সেটা না, আউটপুট ফাইলটা সিলেক্ট করবো। কারেন্ট লেয়ারে ক্লিক করলে তাহলে আমার এখন এটা আমি সেভ করবো এই যে পিডিবি ফাইল, তাহলে পিডিবি ফাইলেই সেভ করবো আর কি। তো এটা কীভাবে লিখবো, 40ar.cl এটা আমার আগে ছিল, এখন এটা পাশে আমি লিখে দিব ইএমতে হচ্ছে এনার্জি মিনিমাইজড, তার মানে আমি এনার্জি মিনিমাইজ করলাম, তারপর সেভে হিট করবো, তাহলে সেভ হয়ে গেল। তো এখন আমাদের প্রোটিনটা রেডি ফর ডকিং, মলিকুলার ডকিংয়ের জন্য আমাদের প্রোটিনটা রেডি হয়ে গেল। এখন বাকি যে স্টেপগুলো, মানে এখন আমাদেরকে কী করতে হবে, লাইগ্যান্ড সিলেক্ট করতে হবে, লাইগ্যান্ড সিলেক্ট করে সেটাকে ওইভাবে যে অ্যাপ্রোচে আমরা অপটিমাইজ করি সেটাকে অপটিমাইজ করতে হবে। তারপর যদি আমাদের লাইগ্যান্ড একাধিক হয় সেটাকে ব্যাচ ডকিং বলে, সেক্ষেত্রে আমাদের 50টা 100টা বা 200টা আমাদের যতগুলো লাইগ্যান্ড থাকবে ওটাকে ব্যাচ করে করে নিতে হবে। সেটা কীভাবে করতে হয় এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো এরপর আমরা আছে মলিকুলার ডকিংয়ে যাব, তারপর বাকি যে স্টেপগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে দেখাবো। তো মেইন কথা হচ্ছে আমরা যেহেতু রেকর্ডিং ক্লাস 1-2 দিনের মধ্যে দিয়ে দিব, তা আপনারা যারা হচ্ছে আমাদের সাথে সাথে জিনিসটা করতে পারেন নাই বা ধরতে পারেন নাই কোথায় থেকে কোথায় যাচ্ছি, রেকর্ডিং ক্লাসে সব কিছু দেখতে পারবেন যে আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি। তো ভিডিও পজ করবেন এবং হচ্ছে খাতায় লিখে নেবেন, তাহলে আপনাদের মনে থাকবে। না হলে যেটা হবে, আজকে হয়তো ভিডিও দেখে দেখে কাজ করতে পারছেন, 10 দিন বা 15 দিন পর দেখবেন যে আর রিপ্রোডিউস করতে পারতেছেন না। তাহলে খাতায় যদি লিখে রাখেন আপনাদের জন্য সেটা মঙ্গলকর হবে। তো এক ভাই মনে হয় বলছিল যে ডিসকভারি স্টুডিওতে কীভাবে প্রোটিনটা কোনটা রাখবো আর কোনটা ডিলিট দেবো, ওই ভাই কি আসেন এখনও লাইনে? জি ভাই আসি বলেন। আপেল ভাই কি আছে? হ্যাঁ আছি আমি জি ভাই, ভাই সব কিছু ঠিক আছে নাকি কোনো কোশ্চেন আছে আপনার? না ঠিক আছে, আচ্ছা, সুন্দর ভালো। একটু মনে হয় লেংদি হয়ে যাচ্ছে ভাই, ওই ফার্স্ট ক্লাস তো একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতে গিয়ে একটু লেংদি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ সমস্যা নেই। আমরা ভাই তাড়াতাড়ি ক্লোজ করে দিব আর কি, আর নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ হচ্ছে টাইমলি হবে। তো যে ভাই বলছিলেন যে ডিসকভারি স্টুডিওতে কিভাবে প্রোটিনটা ক্লিন করতে হবে, ওই ভাই কি আছেন? জি ভাই আসি। আচ্ছা, এখানে আপনার কোশ্চেন কি ছিল একটু বলবেন কাইন্ডলি? না মানে ওই জায়গাটা ধরতে পারিনি, মানে এই পাশে আমরা যে ক্লিন করে ফাইলটা সেভ করলাম ওই অংশটা বলতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার নতুন করে হচ্ছে ফাইলটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি। আমাদের যে অরিজিনাল ফাইল ছিল 40ar, এটা হচ্ছে আমি ওপেন করলাম, করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইয়া করে নিব, কালারে যা ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে নিব, এই যে হোয়াইট কালার এখানে। ওকে, এটা যে করতেই হবে এমন না, করে নিলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, ওভাবে করা যাবে। অথবা এই যে স্ক্রিপ্টে যা ভিজুয়ালাইজেশনে যাবেন, ভিজুয়ালাইজেশনে যে পাবলিকেশন কোয়ালিটিতে যাবেন, এখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড অলরেডি সাদা হয়ে যাবে এবং পাবলিকেশন কোয়ালিটি হবে। আচ্ছা, এরপর এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর নিচের দিকে হায়ারার্কি আছে, এখানে Ctrl+H, এটা হায়ারার্কি, এখানে জাস্ট হিট করলেই আপনার এটা চলে আসবে। তো এখানে প্রোটিন ক্লিন করার জন্য বিশেষ ক্রাইটেরিয়া আছে, সেটা হলো একটা প্রথম যেটা বলছিলাম যে জাস্ট একটা চেইন নিতে হবে। একটা চেইন কেন নিতে হবে এটা আমরা নেক্সটে বলবো, কারণ এটা ব্যাখ্যা করতে একটা সময় লাগবে। 2 নম্বর কথা হচ্ছে যতগুলো হেটারো অ্যাটম আছে, হেটারো অ্যাটম মানে হচ্ছে এই প্রোটিনটা বাদ দিয়ে আরও যত অ্যাটম আছে ওগুলো হচ্ছে হেটারো অ্যাটম, ওগুলোকে আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রোটিনটার এগেনস্টে কোনো লাইগ্যান্ডের ডকিং করাবো। এজন্য আমরা ওই প্রোটিন বাদ দিয়ে যা কিছু আছে সেগুলোকে ডিলিট করবো। 3 নম্বর কথা হচ্ছে ওয়াটার মলিকিউলকে ডিলিট করতে হবে, কারণ ওয়াটার মলিকিউল যদি থাকে তাহলে আমাদের বাইন্ডিং অ্যাফিনিটি ভালো আসবে না, দ্যাটস ওয়াই ওয়াটার মলিকিউল ডিলিট করতে হবে। তো এজন্য ওয়াটার মলিকিউল এইভাবে রাইট ক্লিক করে আমার কিবোর্ডের যে ডিলিট অপশন আছে সেটা চাপ দিলে ওয়াটার মলিকিউল ডিলিট হয়ে গেল। কীভাবে বুঝলাম, এই যে আগে 1 স্টেপ ব্যাক করলে Ctrl+Z চাপ দিলে 1 স্টেপ ব্যাক হবে, তখন এই যে জুম করে দেখেন যে এই যে লাল লাল ফোটাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়াটার মলিকিউল, ঠিক আছে। তো ওয়াটার মলিকিউলে ক্লিক করে আমি ডিলিট বাটনে চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এবার হেটার অ্যাটম, এই যে এইটা আছে আমার হেটার অ্যাটম মানে নেটিভ লাইগ্যান্ড, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আছে আমরা দেখছিলাম যে এ চেইনটা হচ্ছে আমাদের টার্গেট চেইন, বি চেইনটা না, দ্যাটস ওয়াই আমরা বি চেইনটাকে ডিলিট করে দিব। এইটা হচ্ছে বি চেইন, এটা ছিল একটা পেপটাইড মানে নিউক্লিওটাইড অ্যামাইনো অ্যাসিডের শর্ট সিকোয়েন্স, এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের আর এই যে এ চেইনটা থাকলো, এই যে এ চেইনটা থাকলো, এটা হচ্ছে আমাদের টার্গেট চেইন। এখন কি বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপর এটা সেভ করবেন আর কি অ্যাজ ইউজুয়াল নিয়মে। তো এটা আমরা অলরেডি সেভ করছি, সেভ অ্যাসে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে এই যে প্রোটিন ডেটা ব্যাংক এই ফাইলে সেভ করবেন, এটার নামের পাশে দিলেন ক্লিন, কারণ আমরা যে কাজটা তখন করলাম এইটাকে ক্লিনিং প্রক্রিয়া বা ক্লিন বলা হয় আর কি। তো সেভ করে রাখবেন সিএল দিয়ে, তাহলে আমরা পরবর্তীতে মনে রাখতে পারবো। অলরেডি আমরা সেভ করছি তাই আর সেভ করলাম না।
তো এই আরও আজকে অনেক শিডিউল ছিল, মানে আরও বেশ কিছু জিনিস ছিল, তো আমরা সেটা কভার করতে পারলাম না বিকজ শুরুর ক্লাস যেহেতু, তাই একটু বেশি কথাবার্তা বলা হয়ে গেছে। তো নেক্সট ডেতে ইনশাল্লাহ বাকি জিনিসগুলো আমরা কভার করব। তো কালকেই ক্লাস আছে এবং আগের মতো যথারীতি টাইমে ক্লাস হবে। তো আজকে যে আমরা শুরু থেকে 9টা থেকে এ পর্যন্ত যা কিছু বললাম, এখানে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমরা তাড়াতাড়ি শীঘ্রই শেষ করবো আর কি। অথবা বড় কোনো কোশ্চেন থাকলে আগামী দিনে করতে পারেন, সমস্যা নাই। আর ছোট কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। ভাই আজকের ক্লাসে কি রেকর্ডিং গুলো পাবো? আজকে রেকর্ডিং ক্লাস না, আজকে রেকর্ডিং সম্ভব না ভাই, 1-2 দিন লাগবে, কারণ এটা হচ্ছে 2-3টা রেকর্ডিং হয়েছে, এই 2-3টাকে একখানে মার্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিলিট করতে হবে। আশা করি যে সানডেতে পেয়ে যাবেন। আর আমরা তো সপ্তাহে মানে 1 সপ্তাহ পর পর ক্লাস নিব, তো আমরা সানডেতে দেখা যাচ্ছে আমাদের আজকে একটা ক্লাস হইলো, কালকে একটা হবে, এই 2টা ক্লাসের রেকর্ড আমরা সানডের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ, রবিবারের মধ্যে। তাহলে মোটামুটি 5-6 দিন আপনারা এই ক্লাসগুলো দেখতে পারবেন, তারপর আবার নতুন ক্লাস শুরু হবে। তো আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, জানার কিছু আছে কোনো বিষয়ে, যে কোনো কিছু ভাই জানার? আপনি এখানে এনার্জি মিনিমাইজেশন কেন করলেন? এনার্জি মিনিমাইজ কেন করলাম? এনার্জি মিনিমাইজ এই কারণে করছি যে প্রোটিনটা একটা হাইপার স্টেটে, মানে আমাদের যে প্রোটিনটা আছে এই প্রোটিনটা হচ্ছে এটা ডকিং রেডি না। একে ডকিং রেডি করতে গেলে হচ্ছে এনার্জি মিনিমাইজ করতে হবে। এনার্জি মিনিমাইজ করলে পরে আমাদের যে লাইগ্যান্ডটা আছে সেই লাইগ্যান্ডের সঙ্গে এই প্রোটিনটার বাইন্ডিংটা ভালো হবে, মানে প্রেডিকশনটা, মানে আমরা যে টুল ইউজ করবো ডকিং করার জন্য সেটা পাইরেক্স, তো ওখানে অ্যাকিউরেসি বাইন্ডিং অ্যাফিনিটিটা ভালো আসবে। দ্যাটস ওয়াই আমাদেরকে এনার্জি মিনিমাইজ করতে হবে। আর এনার্জি মিনিমাইজ না করে যদি আমরা করি তাও ডকিং রেজাল্ট আসবে এবং ভালো স্কোরই আসবে। কিন্তু এস্টাবলিশড যে নিয়ম, মানে আপনার সায়েন্টিফিক কমিউনিটিতে Q1 জার্নালগুলো যারা পেপার পাবলিশ করছে তারা আসলে এনার্জি মিনিমাইজ করে, বাট আপনি এনার্জি মিনিমাইজ না করে করলেও দেখা যাবে যে সেম স্কোরই আসতে পারে।